আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে খুবই ভালো আছো। তো এসএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে আমরা এসএসসি প্রিপারেশন 26-27 ব্যাচের শিক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের একদম বেসিক টু অ্যাডভান্স রিভিশন ব্যাচের যে পরিসংখ্যান অধ্যায়টি, সেই অধ্যায়টি নিয়ে আজকে আলোচনা করব। এই অধ্যায়টি বা এই ক্লাসটি করার পর তোমার পরিসংখ্যান নিয়ে আর কোনো টেনশন থাকবে না। এটা আমি অন্তত বলতে পারবো, যারা অন্তত মনে করো এতদিন হয়তো পড়ছো অথবা পড়ো নাই, একদম যারা কোনোদিন পড়ো নাই তারাও সহ একদম সকলেই তোমরা আজকের ক্লাসটা করার পর একদম জিরো থেকে যদি তুমি শুরু করো, সৃজনশীল এমসিকিউ সহ সবগুলা টাইপ তোমার কভার হয়ে যাবে। সো আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো চলো আমরা আমাদের আজকের ক্লাসে চলি। ঠিক আছে, তো এইটা আমাদের সাধারণ গণিতের 17তম অধ্যায়। দেখো ভাইয়া, প্রথমে এই অধ্যায়টা কেন এত গুরুত্বপূর্ণ এটা নিয়ে যদি একটু বলি। দেখো, তোমাদের যে মান বন্টন, তোমাদের এসএসসি 26 ব্যাচ বলো 27 ব্যাচ বলো, তোমাদের যে মান বন্টন, সেখানে কয়টা গণিত থেকে 5টা সৃজনশীল দিতে হবে। তো তোমাদের 4টা টাইপ আছে, আছে টপিক, যেমন বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি, আর এটা আমাদের পরিসংখ্যান। প্রত্যেকটা পার্ট থেকে, দেখো আমি যদি একটু বলি, জাস্ট একটু দেখাই, এটা অনেকবার বলছি তারপরে দেখাচ্ছি। প্রত্যেকটা পার্ট থেকে ন্যূনতম একটা করে কয়টা প্রশ্ন উত্তর দিবা? 5টা প্রশ্নের। তাহলে তুমি পরিসংখ্যান থেকে তুমি 2টা সিকিউ দিতে পারো। পরিসংখ্যান থেকে তুমি 2টা সিকিউ দিতে পারবা। বুঝতে পারছো? 2টা সিকিউ কত নাম্বার? 20 মার্ক। তারপরে তোমার 2টা শর্ট কোয়েশ্চেন আসবে, অ্যাটলিস্ট 2টা বা অন্তত একটা হলেও আসবে। তো 2টা আসলে কত নাম্বার? 4 মার্ক। 4টা এমসিকিউ আসবে মিনিমাম, 2টা থেকে 4টা এমসিকিউ আসবে। যদি 4টা এমসিকিউ আসে, তাহলে দেখো কয়টা মার্ক আসতেছে তোমার। ধরো 4, তাহলে 4 আর 4 8, 8 আর 20 কত? প্রায় 28 মার্ক। তোমার ধরো অ্যাটলিস্ট 25 থেকে 28 মার্ক শুধুমাত্র এই 17তম অধ্যায় বা এই পরিসংখ্যান অধ্যায় থেকে কমন পড়বে। ভাইয়া, পাস করতে কত মার্ক লাগে? 33 মার্ক। তার মানে তোমরা যারা আছো একদম দুর্বল বা একদম লো লেভেলের, যারা একদম পড়াশোনা তেমন করো নাই, তোমরা যদি অ্যাটলিস্ট অন্তত ভালো করতে চাও, পাস করতে চাও অ্যাটলিস্ট কমপক্ষে, সো তোমার এই পরিসংখ্যানের কোনো বিকল্প নাই। তাহলে আমি বলবো এই ক্লাসটা একদম মনোযোগ সহকারে করবা। ঠিক আছে, তো আর কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। তো আজকে আমাদের টপিকের নাম কি? পরিসংখ্যান। আচ্ছা, পরিসংখ্যান কি তোমরা কি কেউ জানো? পরিসংখ্যান কি? পরিসংখ্যান দেখো, পরিসংখ্যান পড়তে গেলে আমাদের কতগুলো বিষয় প্রথমত জানতে হবে। যে উপাত্ত জিনিসটা কি? কোন তত্ত্ব বা ঘটনা নির্দেশক সংখ্যা সমূহকে বলা হয় কি? পরিসংখ্যানের উপাত্ত। যেমন ধরো, উপাত্ত জিনিসটা কি? আমরা পরিসংখ্যান মূলত তাই তো বুঝি যে কোনো কিছু হিসাব নিকাশ, তাই না? দেখো, আমরা কোনো কিছু গণনা করতে যাই, এখানে কিন্তু উপাত্ত আছে। ধরো তোমাকে যদি জিজ্ঞাসা করি যে তোমার বয়স কত, বলো ভাইয়া 15 অথবা 16 অথবা 17, এই রেঞ্জটার মধ্যে হবে, তাই না? অথবা 14, 15, 16, 16 এই রেঞ্জটার মধ্যে হবে। তাহলে দেখো, ওই যে 14 বললাম, 15 বললাম, এইগুলা কি? এক একটা সংখ্যা, বা এগুলো আমাদের এক একটা উপাত্ত। ঠিক আছে, যেমন উপাত্ত কি? কোন তত্ত্ব বা ঘটনা নির্দেশক সংখ্যা সমূহকে বলা হয় কি? পরিসংখ্যানের উপাত্ত। যেমন ধরো 100 নম্বরের মধ্যে 10 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর দেওয়া আছে, যেমন ধরো 50, 60, 90, 95 ইত্যাদি ইত্যাদি। সো এই উপাত্তর মধ্যে পড়তে গেলে পরিসংখ্যান কি? তাহলে পরিসংখ্যান আমাদের কোন সংখ্যা সমূহ তত্ত্ব এবং তত্ত্বের বিশ্লেষণ, তত্ত্বের উপস্থাপন এবং উক্ত তত্ত্ব থেকে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করাকে বলা হয় পরিসংখ্যান। পরিসংখ্যান কি? পরিসংখ্যান উপাত্তের উপস্থাপন, উপাত্তের বিশ্লেষণ এবং উপাত্ত থেকে সিদ্ধান্ত গ্রহণ করাকে বলা হয় পরিসংখ্যান। ঠিক আছে, তো পরিসংখ্যান করতে গেলে আমাদের প্রথমত লাগবে চলক। চলক জিনিসটা কি? দেখো, সংখ্যাসূচক তত্ত্ব সমূহকে উপাত্তে ব্যবহৃত, সংখ্যাসূচক তত্ত্বমূলক উপাত্তে ব্যবহৃত প্রত্যেকটা সংখ্যাই আমাদের এক একটা চলক। যেমন ধরো আমরা কি বলি, ধরো তোমাকে জিজ্ঞেস করছিলাম বয়স, তাহলে এই বয়স একটা চলক। ঠিক আছে, তোমাদের ছিলাম ওজন, এই ওজন একটা চলক। ঠিক আছে, ধরো তোমাকে জিজ্ঞেস করলাম তাপমাত্রা, এই তাপমাত্রা আমাদের একটা চলক। ঠিক আছে, তোমাকে জিজ্ঞেস করলাম সংখ্যা, এই ধরো সংখ্যা, বা আমরা যদি বলি তাপমাত্রা, তারপরে ধরলাম বয়স, ওজন, উচ্চতা, তোমাকে জিজ্ঞেস করলাম তোর উচ্চতা কত। সো এইগুলো আমাদের এক একটা চলক। তো ভাইয়া, চলক কয় প্রকার? প্রথমত আমাদের জানতে হবে চলক 2 প্রকার। একটা বিচ্ছিন্ন চলক, একটা আমাদের কি? অবিচ্ছিন্ন চলক। এইখান থেকে মাস্ট একটা এমসিকিউ কোনো না কোনো পরীক্ষায় আসবে আসবে আসবে। ঠিক আছে, যে নিচের কোনটি বিচ্ছিন্ন চলক অথবা নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক, এই দুইটা এক্সাম্পলটা একদম মাস্ট মুখস্থ করবা। বুঝতে পারছো কি বলছি? দেখো, বিচ্ছিন্ন চলক কি? দেখো, বিচ্ছিন্ন মানে কি? যাকে আলাদা করা যায়, তাই না? বিচ্ছিন্ন মানে কি? যাকে আমরা আলাদা করতে পারবো। যেসব চলকের মান পূর্ণ সংখ্যা, তাদেরকে আমরা আলাদা করতে পারি সহজেই। অর্থাৎ যে সকল চলকের মান পূর্ণ সংখ্যা, তাদেরকে বলবো বিচ্ছিন্ন চলক। এবং যে সকল চলকের মান
পূর্ণ সংখ্যা মানে দশমিক সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা অর্থাৎ যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে, সেটা হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন চলক। যেমন বিচ্ছিন্ন চলক কোনগুলা? জনসংখ্যা। আচ্ছা তোমাকে যদি বলি 100.2 জন জনসংখ্যা, এটা কি হয়েছে? না। তোমাকে হয় বলতে হবে 100 জন, অথবা 101 জন, অথবা 2 জন, 4 জন, 5 জন, যে কোনো একটা পূর্ণ সংখ্যার ভ্যালু বলতে হবে। ধরো হাতির সংখ্যা, কলমের সংখ্যা, গাছের সংখ্যা, আমের সংখ্যা, অর্থাৎ যত পূর্ণ সংখ্যা আছে সবগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলক। আর অবিচ্ছিন্ন চলকের এক্সাম্পল গুলা কি কি? যেমন ধরো বয়স, যে তোমাকে জিজ্ঞেস করি তোমার বয়স কত, ভাই তুমি যদি এক্সাক্ট বয়সটা বলো যে 15.4 মাস, 15 বছর 4 মাস, বা 16 বছর 3 মাস 2 দিন, এই টাইপ, তো এটা কি দশমিকে আসতেছে। তারপর ধরো জিজ্ঞেস করলাম তোর উচ্চতা কত, যে ধরো তুমি 4 ফুট 2 বা 4 ফুট 3 বা 5 ফুট 2 5 ফুট 4, তো সেই ক্ষেত্রে তোমার ধরো উচ্চতা আছে 162.5 সেন্টিমিটার, এটা কিন্তু দশমিকে আসতে পারে। তারপর তোমার ওজন, ওজন ধরো তুমি 50 কেজি, 50.2 কেজি, মানে কি দশমিকে যা আসবে তাই হচ্ছে কি অবিচ্ছিন্ন। তাহলে অবিচ্ছিন্ন চলকের এক্সাম্পল গুলো বয়স, উচ্চতা, ওজন, তাপমাত্রা। ক্লিয়ার? বিচ্ছিন্ন চলক আর অবিচ্ছিন্ন চলকটা বুঝতে পারছো? আচ্ছা তাহলে চলো আমরা নেক্সটে যাই। দেখো বিচ্ছিন্ন শ্রেণী বিভাজন। প্রথমত আমাদের শ্রেণী বিভাজনটা বুঝতে হবে। শ্রেণী বিভাজন বোঝো যে এত থেকে এত পর্যন্ত বলতে কি বুঝাইছি। যেসব শ্রেণী বিভাজনে শুধু পূর্ণ সংখ্যা ব্যবহৃত হয়, ওই যে যা বললাম না তার এক্সাম্পলটা, বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে দেখো বিচ্ছিন্ন বিভাজনটা, যে সকল শ্রেণী বিভাজনে শুধু পূর্ণ সংখ্যা ব্যবহৃত হয়, যে সকল শ্রেণী বিভাজনে শুধুমাত্র পূর্ণ সংখ্যা ব্যবহৃত হয় তাদেরকে বলবো কি বিচ্ছিন্ন। যেমন 15 থেকে 20, 21 থেকে 26, অর্থাৎ যেগুলো পূর্ণ সংখ্যা। আর অবিচ্ছিন্ন শ্রেণী বিভাজনে কি আছে? যেসব শ্রেণী বিভাজনে দশমিক সংখ্যা সহ থাকে সেগুলো বলে অবিচ্ছিন্ন। যেমন 14.5, 20.5, 26.5, এগুলো হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন। তো বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন জিনিসটা বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। আচ্ছা তারপরে দেখো বোর্ডে যে সংখ্যাটা দেখতেছো এটা একদম এখনই খাতায় দেখা মাত্রই খাতায় লিখে একদম মুখস্থ করে ফেলবা। আমি এটা ক্লিয়ার আর একটু সহজ ভাবে বলে দিচ্ছি। এটা পরীক্ষা আসবে আসবে আসবে। বুঝতে পারছো কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? আগে তো তোমাদের সংজ্ঞাটা এত আসতো না বা এতটা ইম্পর্টেন্ট ছিল না, কিন্তু রিসেন্টলি তোমাদের যে শর্ট কুইশন বা 2 নম্বরের জন্য যে ছোট প্রশ্নগুলো অ্যাড করেছি, ওইখানে এটা আসবেই 100% নিশ্চিত থাকো, বা 99% কোথাও না কোথাও কারো না কারো পরীক্ষায় আসবে, এমনকি বোর্ডে আসার সম্ভাবনা অনেক। যে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত সমূহকে, ধরো আমরা একটা অবিন্যস্ত উপাত্ত দিয়ে আছে, এগুলো যখন মানে ক্রম অনুসারে সাজাতে যাব, যে অবিন্যস্ত উপাত্ত সমূহকে মানের ক্রম অনুসারে সাজালে দেখা যায় উপাত্ত সমূহ কোনো মানে কাছাকাছি পুঞ্জীবিত হয়। আবার ঘনসংখ্যা ঘনসংখ্যা নির্বাচন শ্রেণী বিভাজন সারণীতে উপস্থাপন করলে মাঝামাঝি কোনো একটিতে ঘনসংখ্যার প্রাচুর্য দেখা যায়। এই যে উপাত্ত সমূহের মানের মাঝামাঝি বা শ্রেণীর দিকে পুঞ্জীভূত বা একসাথে বা জড়ো হওয়ার যে প্রবণতা, তাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? যে অবিন্যস্ত উপাত্ত সমূহকে মানের ক্রমানুসারে সাজালে উপাত্ত সমূহ মাঝামাঝি কোনো মানের কাছে পুঞ্জীভূত হয়। এই যে পুঞ্জীভূত হওয়ার যে ঘটনা, তাকেই বলা হয় মূলত কেন্দ্রীয় প্রবণতা। ঠিক আছে, এই সংজ্ঞাটা আসবেই। তারপর তোমাদের মনে রাখতে হবে এমসিকিউ আসে কেন্দ্রীয় প্রবণতার মান কয়টা। মনে রাখবা কেন্দ্রীয় প্রবণতা মূলত হচ্ছে যে আমরা একটা অবিন্যস্ত উপাত্ত থেকে কয়টা বিষয় সিদ্ধান্ত গ্রহণ করলাম। আচ্ছা বেসিক্যালি আমরা পরিসংখ্যা দিয়ে কি কি নির্ণয় করি? ধরো আচ্ছা এই জিনিসটা একটু বাকি রয়ে গেছে, যে আমরা এইখানে পরিসংখ্যান চ্যাপ্টারে কয়টা টপিক পড়বো? 5টা জিনিস পড়বো। যে পরিসংখ্যান দিয়ে কি কি? এক নাম্বারটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, সংক্ষিপ্ত বা গাণিতিক পদ্ধতিতে গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। 2 নাম্বার হচ্ছে আমাদের মধ্যক, উপাত্তের কি নির্ণয় করা? মধ্যক নির্ণয় করা। 3 নাম্বার হচ্ছে আমাদের কি নির্ণয় করা? প্রচুরক নির্ণয় করা। কি করা? প্রচুরক নির্ণয় করা। তো আমাদের কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ কয়টা? সংক্ষিপ্ত পদ্ধতির গড় অথবা গাণিতিক গড়, 2 নাম্বার হচ্ছে মধ্যক, 3 নাম্বার হচ্ছে কি? প্রচুরক। তো এই চ্যাপ্টারে টোটাল 5টা টপিক আছে। কয়টা টপিক? 5টা। তুমি যদি এই 5টা টপিক পারো, তুমি অধ্যায়ের যে কোনো সৃজনশীল যে কোনো এমসিকিউ ইজিলি পারবা। সো এইটা হচ্ছে 3টা টপিক, আর 2টা হচ্ছে গ্রাফের। একটা হচ্ছে তোমার কি রেখা? অজীব রেখা। ঠিক আছে, যেগুলো আমি ক্লাসে শিখাই দেবো, সমস্যা নাই। একটা হচ্ছে আমাদের অজীব রেখা, এন্ড 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা হচ্ছে আমাদের বহুভুজ। ঠিক আছে, 2 নাম্বারটার নাম কি? বহুভুজ। একটা হচ্ছে আমাদের অজীব রেখা, একটা হচ্ছে বহুভুজ, এই দুটো হচ্ছে গ্রাফ। তো তুমি যদি এই 5টা টাইপের ম্যাথ পারো, তোমার পরিসংখ্যানে তোমাকে কেউ আটকাতে পারবে না। ওকে, সো তাহলে কেন্দ্রীয় প্রবণতা মান কয়টা পেলাম? 3টা, গাণিতিক গড়, মধ্যক এবং কি? প্রচুরক। ওকে, আচ্ছা তারপর দেখো আমরা যদি যাই, দেখো তারপর হচ্ছে উপাত্তের পরিসর নির্ণয়। যে আমাদের একটা অবিন্যস্ত উপাত্ত দেওয়া আছে, তো বলছে উপাত্তের পরিসর কত। মনে রাখবা এটা কিন্তু আসতে পারে কতে, যে পরিসর নির্ণয় সূত্র কি বা পরিসর কি। দেখো
একটা অবিন্যস্ত উপাত্তকে যদি আমরা বিন্যস্ত করতে যাই প্রথমত দরকার পরিসর। পরিসর মানে কত থেকে কত পর্যন্ত আছে। পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এটা হচ্ছে আমাদের কি পরিসর নির্ণয়ের সূত্র। যেমন ধরো সর্বোচ্চ সংখ্যা 98, সর্বনিম্ন সংখ্যা 50, তাহলে পরিসরটা কত? আমাদের সর্বোচ্চ সংখ্যা কত দিয়ে আছে 98 মাইনাস সর্বনিম্ন সংখ্যা কত 50, তাহলে সূত্রটা কি +1। তাহলে 98 থেকে যদি 50 চলে যায়, 98 থেকে যদি 50 চলে তাকে 48 আর কত 49, তাহলে এটা হচ্ছে আমাদের কি পরিসর। আচ্ছা ভাইয়া পরিসর দিয়ে আমরা কি করব বলতো? পরিসরটা কিসের জন্য বের করি? দেখো আমাদের অবিন্যস্ত উপাত্তগুলো দেয়া থাকে, তারপর আমরা কয়টা কলাম বা সারি তৈরি করব এটার জন্যই তো। তো শ্রেণী সংখ্যা নির্ণয়ের জন্য 2 নাম্বার আমাদের এটা হচ্ছে 1 নাম্বার সূত্র। 2 নাম্বার হচ্ছে শ্রেণী সংখ্যা। তো শ্রেণী সংখ্যা সূত্রটা কি? শ্রেণী সংখ্যা সমান সমান হচ্ছে কি নির্ণয় করা? শ্রেণী সংখ্যা সূত্রটা কি? আচ্ছা পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। পরিসরকে যদি আমরা শ্রেণী ব্যাপ্তি দ্বারা ভাগ করি তাহলে তো আমরা কয়টা শ্রেণী হবে এটা পেয়ে যাবো। পরিসরকে যদি আমরা শ্রেণী ব্যাপ্তি দ্বারা ভাগ করি তাহলে আমাদের কয়টা শ্রেণীর সংখ্যা লাগবে এটা আমরা ইজিলি পেয়ে যাব। যেমন ধরো এই ম্যাথটার ক্ষেত্রে শ্রেণী ব্যাপ্তি দেয়া আছে কত 8 দেয়া আছে। কত দেয়া আছে 8। তাহলে যদি আমরা ভ্যালুটা বসাই পরিসর কত 49, শ্রেণী ব্যাপ্তি কত 8, তাহলে 7 8 56, 6 8 48, তাহলে 6 পয়েন্ট সামথিং, তাহলে এটা কত আসে প্রায় 6.125। বা মনে রাখবা এটা যদি দশমিকের পরে এক ঘর বেশি আসে তুমি পরে একটা ঘর বেশি নিবা। তোমরা কয়টা ঘর রাখবো? আমরা 7টা শ্রেণী রাখবো। শ্রেণী কি তো বুঝো তোমরা, বাম থেকে ডান বরাবর যে রেখাগুলো দিয়ে এগুলো বলে শ্রেণী, আর উপর থেকে নিচ বরাবর যে রেখাগুলো দিয়ে এগুলো বলি কলাম। ঠিক আছে? তো আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এই টাইপের ম্যাথ কিন্তু কতে আসতে পারে। দেখো আমি আরেকটা জিনিস দেখাই, যে ধরো এখানে এই ম্যাথটার মধ্যে যেটা একটু ইম্পর্টেন্ট বেশি, যে এখানে ধরো পরিসরের ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা, তো পরিসর যদি দেওয়া থাকে সর্বনিম্ন সংখ্যা যদি বের করতে বলে তখন তোমরা কেমনে করবা? আচ্ছা এটা আমি দেখাই দিচ্ছি। এখানে দেখো, মনে করো কোন উপাত্তের সর্বোচ্চ সংখ্যা দেয়া আছে কত 98, পরিসর দেয়া আছে 49, তাহলে সর্বনিম্ন সংখ্যা কত? তখন তুমি কি করবা? সর্বনিম্ন সংখ্যা কত এটা কিন্তু কত আসতে পারে। সো ধরো আমরা যদি ম্যাথটা সলিউশন করতে চাই তাহলে আমরা পরিসরের সূত্র কি জানি? সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। তাহলে আমরা যদি ভ্যালুগুলো বসাই সর্বোচ্চ পরিসর কত 49 ইকুয়াল সর্বোচ্চ সংখ্যা কত 98 মাইনাস সর্বনিম্ন সংখ্যা ধরি x, কত ধরলাম? আমরা ধরলাম x প্লাস 1, তাই তো সূত্র। সো এটা আমরা রাখলাম। বা আমাদের কাজ কি এই x এর ভ্যালুটা বের করা, তাহলে এটা অবশ্যই পাশে নিয়ে আসতে হবে। এটা যদি গুণ করি তাহলে কত আসে? আমরা যদি এখানে ভ্যালুটা এইটাই পাশে নিয়ে আসি এটাই পাশে নিই তাহলে আমরা কত পাচ্ছি 49, তাহলে এটা হচ্ছে কত 50 পাবো তাই না? তাহলে এইটাই পাশে কি আছে এটা ধরেন আমরা যদি ক্যালকুলেশনটা করি অর্থাৎ একই কথা, যে আমরা এখান থেকে যদি ভ্যালুটা নির্ণয় করতে যাই তাহলে 48 প্লাস যদি যোগ করি তাহলে কত হইব 98 আর কত 99, 98 কত 99। তাহলে আমরা যদি এখানে x এর ভ্যালু অর্থাৎ মাইনাস x ইজ ইকুয়াল কত 98 থেকে, অথবা x এর ভ্যালু এটা মাইনাস এই পাশে আসলে প্লাস, তাহলে 98 আর 1 99, 99 মাইনাস কত 49, 99 থেকে 49 গেলে কত থাকে 50 তাই না? 99 থেকে যদি 49 জায়গা তাহলে আমাদের কত হইতেছে 50। সুতরাং x এর ভ্যালুটা কত x টা কি ছিল আমাদের সর্বনিম্ন সংখ্যা। সুতরাং সর্বনিম্ন সংখ্যা 50। ঠিক আছে? সো সেম ভাবে হচ্ছে আমরা যদি সর্বোচ্চ সংখ্যা চাই সেম ভাবে আমরা এই ভ্যালুগুলা ক্যালকুলেশন গুলা করতে পারবো। তো আশা করি তোমরা এই জিনিসগুলা ক্লিয়ার বুঝতে পারছো। ঠিক আছে? ওকে। আচ্ছা তো এইগুলা ছিল আমাদের একদম বেসিক কনসেপ্ট আলোচনা। তারপরে আমরা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করব, দেন হচ্ছে মধ্যক, দেন হচ্ছে প্রচুরক করব। ওকে? আচ্ছা ঠিক আছে। তো